হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি এমন একজন এজেন্টের গল্প শেয়ার করব যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। লোকটা অনন্ত জলিল না হলেও অসম্ভবকে সম্ভব করাই ছিল তার কাজ। অন্যরা যেসব মিশনের কথা শুনেই আটকে উঠত, অথচ এই এজেন্ট এবং তার টিম মিলে সেই কাজকে হাতের তৈরিতেই কমপ্লিট করে ফেলত। কিন্তু একদিন এই সাহসী এজেন্টদের জীবনেও এক ভয়ঙ্কর মোড় আসে। তাদের অস্তিত্ব বিনাশের চেষ্টা শুরু করা হয়। তাদের সাথে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যেগুলো কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু তারা কি পারবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করে তাদের অস্তিত্বকে ধরে রাখতে? সেই সবই জানবো 2015 সালে রিলিজ হওয়া একটা অসাধারণ অ্যাকশন মুভি মিশন ইম্পসিবল 5 থেকে, যার প্রত্যেকটা মোড়ে থাকা সাসপেন্স আর চোখ ধাঁধানো অ্যাকশন আপনার মাথা ঘুরিয়ে দেবে। তবে আসল মজা পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা বেনজি নামের এক এজেন্টকে দেখতে পাই। সে এবং তার টিম আড়াল থেকে একটা প্লেনের সিস্টেম হ্যাক করে ইঞ্জিনটা অফ করার চেষ্টা করছিল, কারণ প্লেনের ভেতরে থাকা কিছু জিনিস তাদেরকে বের করতে হবে। অনেক চেষ্টার পরেও বেনজি সিস্টেমটা হ্যাক করতে পারে না। এমন সময় তার টিমমেট লুথার পৌঁছে যায় স্যাটেলাইট স্টেশনে। সে স্যাটেলাইটের মাধ্যমে প্লেন হ্যাক করতে চায়, কিন্তু তাদের সিনিয়র উইলিয়াম এতে রাজি হয় না, কারণ স্যাটেলাইট অ্যাক্সেস করার পারমিশন তাদের নেই। কিন্তু তাদের কাছে তো আর কোনো উপায়ও ছিল না। তাই এক পর্যায়ে উইলিয়াম রাজি হয়ে যায়, কিন্তু ইঞ্জিন হ্যাক করতে তো কিছুটা সময় দরকার, যেটা তাদের হাতে এখন ছিল না। তাই তাদের আরেক টিমমেট এবং মুভির মেইন ক্যারেক্টার ইথান বেনজিকে প্লেনের দরজা খুলতে বলে দৌড়ে চলে যায় প্লেনের কাছে। প্লেনটা ততক্ষণে টেক অফ করতে শুরু করেছে। তখন ইথান প্লেনের দরজা ধরে ঝুলে পড়ে, আর বেনজি চেষ্টা শুরু করে প্লেনের দরজা খোলার, কিন্তু তাড়াহুড়োর কারণে সে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারছিল না। তাই ভুলবশত সে অন্য একটা দরজা খুলে দেয়। সেটা দেখে তার টিম মেম্বাররা ভীষণ রেগে যায়। তখন সে বাধ্য হয়ে একসাথে সবগুলো দরজাই খুলে দেয়, আর ইথান বাতাসের ঝাপটায় ছিটকে গিয়ে প্লেনের ভিতরে পড়ে। সেখানে গিয়ে সে দেখতে পায় একটা কন্টেইনার ভর্তি বিষাক্ত গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে, যার মাধ্যমে কোনো দেশকে চিরতরে ধ্বংস করে দেওয়া সম্ভব। এরই মাঝে একজন গার্ড ককপিট থেকে বেরিয়ে আসে চেক করার জন্য। লোকটা ইথানকে দেখেও ফেলে, কিন্তু সে কিছু করার আগেই ইথান প্যারাশুট নিয়ে কন্টেইনার সহ ঝাঁপ দেয়। তো পরদিন ইথান লন্ডনের একটা মিউজিক শপে যায়। দোকানের মালিক মেয়েটা তাকে ফেমাস মিউজিশিয়ানের সিডি দিলে ইথান মিউজিক রুমে গিয়ে সেটা প্লে করে। তখন জানা যায় সেটা কোনো মিউজিক সিডি নয়, সেটাতে ওই বিষাক্ত গ্যাসের ব্যাপারে তথ্য দেওয়া ছিল। ইথান সেখান থেকে জানতে পারে সিন্ডিকেট নামের একটা টেররিস্ট গ্রুপ অন্য ছোট ছোট গ্রুপকে জড়ো করে কোনো বড় যুদ্ধের প্ল্যানিং করছে। সেই কারণেই ওই গ্যাসগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। সিন্ডিকেট নামটা শুনেই ইথান কিছুটা চমকে উঠে, কারণ ওই গ্রুপটাকে সে গত 1 বছর যাবৎ খুঁজে বেড়াচ্ছে। তবে সে এটা নিয়ে কনফিউজ ছিল যে ওই সিডিতে রেকর্ড করা কথাগুলো কার হতে পারে। এমন সময় ভয়েস রেকর্ডারে লোকটা বলে উঠে সে নিজেই সিন্ডিকেটের লোক, আর ইথান যদি তাদেরকে খোঁজার বা ধরার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলা হবে। এটা শুনে ইথান ঘাবড়ে গিয়ে সেখান থেকে বেরোতে গেলে দেখে তার রুমের দরজাটা আটকে দেওয়া হয়েছে, আর তার সামনেই ওই দোকান মালিক মেয়েটাকে একটা বয়স্ক লোক গুলি করে মেরে ফেলে। ইথান তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তার রুমের ভেতর বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়, যার ফলে ইথান অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে তাকে হাত পা বেঁধে একটা অন্ধকার রুমের ভেতর আটকে রাখা হয়েছে। তখন লিজা নামের একটা মেয়ে ধীরে ধীরে তার দিকে এগুতে শুরু করে। এমন সময় তার বাকি সঙ্গীরাও সেখানে পৌঁছে যায়। তাদের মধ্যে একজন একটা সময় ডক্টর মুন নামে পরিচিত ছিল, তবে সবাই জানে সে 3 বছর আগেই মারা গিয়েছে। সে গিয়ে ইথানকে মারতে শুরু করে। তখন লিজা সুযোগ বুঝে টেবিল থেকে ইথানের হ্যান্ডক্যাফের চাবিটা উঠিয়ে নেয়। ইথান সেটা দেখে একটু অবাক হয়। এরপর লিজা খুব কৌশলে তার দিকে চাবিটা ছুড়ে দিয়ে নিজের সঙ্গীদের সাথে লড়াই করতে শুরু করে। ইথান তখন চাবিটা নিয়ে তার হ্যান্ডক্যাফ খোলার চেষ্টা করে, কিন্তু 2 হাতের দূরত্ব বেশি থাকায় সে চাবিটা তালা পর্যন্ত নিয়ে যেতে পারছিল না। এদিকে লিজাও একা সবার সাথে লড়াই করতে পারছিল না। তাই ইথান আর কোনো উপায় না পেয়ে ওই পাইপ ধরে উপরের দিকে চড়তে শুরু করে, যেটার সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল। সে খুব কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে লিজাকে সাহায্য করতে শুরু করে। তখন লিজা গিয়ে এক ফাঁকে ইথানের হাত খুলে দেয়। এরপর দুজনে মিলে সবাইকে কুপোকাত করে সেখান থেকে পালাতে শুরু করে। তবে অদ্ভুত ব্যাপার হলো, লিজা ইথানকে সেখান থেকে বের করে দিয়ে নিজে সেখানেই থেকে যায়। ইথান তখন তাকে বোঝায় যে সে ফিরে গেলে ওই লোকগুলো তাকে মেরে ফেলবে, কিন্তু লিজা বলে সে সামলে নেবে। ঘটনাক্রমে ডক্টর মনু তাদের হাত থেকে বেঁচে গিয়েছিল, আর সে জেনে গিয়েছিল যে লিজা ইথানকে সাহায্য করেছে। তাই সে গিয়ে তার বাকি সঙ্গীদেরকে ডেকে আনে। তখন লিজা তাদেরকে বোঝায় যে ইথান সবাইকে মেরে সেখান থেকে পালিয়েছে। লিজা তাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এরপর তারা দ্রুত ইথানকে ধাওয়া করতে শুরু করে, তবে সৌভাগ্যবশত ইথান সেখান থেকে পালিয়ে আসে।
এরপর সে তাদের সিনিয়র উইলিয়ামকে ফোন করে সব কিছু জানায়। সে উইলিয়ামকে এমন সব টেররিস্টদের লিস্ট বের করতে বলে যারা পুলিশ রেকর্ড অনুযায়ী মারা গিয়েছে অথবা মৃত বলে মনে করা হয়েছে। তখন উইলিয়াম তাকে জানায় যে তার পক্ষে এসব করা সম্ভব নয়, কারণ আইএমএফকে বন্ধ করে দেওয়া হয়েছে আর সব দায়িত্ব সিআইএ-কে হস্তান্তর করে দেওয়া হয়েছে। মূলত সিআইএ ডিরেক্টর কখনোই আইএমএফকে পছন্দ করত না, কারণ দেশ রক্ষার খাতিরে তারা প্রায় নিয়মের বাইরে গিয়ে কাজ করত। কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। আইএমএফও সেই কাজটাই করত, কিন্তু তাদের আঙ্গুল বাঁকানোটা এতটাই ভয়ঙ্কর ছিল যে অন্যরা দূর থেকে দেখেই তাদের আত্মা উড়ে যেত। তাছাড়া সিআইএ ডিরেক্টর সিন্ডিকেটের এই ফ্যাক্টটাও মানতে চাইত না। তার ধারণা ছিল যে সিন্ডিকেট বলতে কিছুই নেই, এটা ইথানের বানানো একটা গল্প তাদের টিমকে অ্যাক্টিভ রাখার জন্য, যে কারণে সে হাই কমিটির কাছে কমপ্লেন করে আইএমএফ বন্ধ করে দেয়। ইথান সেটা শুনে ভীষণ আপসেট হয়ে যায় আর উইলিয়ামকে বলে দেয় যে তাদের যে কথা হয়েছে এটা যেন সে কারোর সাথে শেয়ার না করে। ইথান মূলত গায়েব হয়ে গিয়ে সিন্ডিকেটের মূল রহস্য ভেদ করতে চাচ্ছিল। সেটা শুনে উইলিয়ামও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে সেটা গোপনে। এরপর ডিরেক্টর যখন উইলিয়ামের কাছে ইথানের ব্যাপারে জানতে চায়, তখন উইলিয়াম বলে তার সাথে ইথানের কোনো কথাই হয়নি। সে লন্ডনে সিন্ডিকেটকে খুঁজতে গিয়েছিল আর সেখান থেকেই হঠাৎ গায়েব হয়ে গিয়েছে। সেটা শুনে ডিরেক্টর রেগে যায়। সে জিদ ধরে বসে যে একদিনের মধ্যে ইথানকে খুঁজে বের করবে। তবে মজার ব্যাপার হলো, এই ঘটনার 6 মাস পর গিয়ে সে ফাইনালি ইথানের সন্ধান পায়। ইথান তখন কিউবার একটা শহরে ছিল। ডিরেক্টরের নির্দেশে সিআইএর পুরো টিম থেকে ধরার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু এবারও ইথান তাদের হাত থেকে ফসকে যায়। তবে সেখান থেকে সিআইএ বেশ কিছু তথ্য পায়। তারা দেখে ইথান এই 6 মাস ধরে অনেকগুলো টেররিস্টদের ডিটেলস জোগাড় করেছে, যাদের প্রত্যেককেই পুলিশ রেকর্ড অনুযায়ী গায়েব হয়ে গিয়েছিল অথবা মারা গিয়েছিল। সেখানে তারা দুটো স্কেচও পায়, যাদের মধ্যে একটা ছিল লিজার এবং অন্যটা সেই অচেনা লোকটার। কিন্তু সিআইএর লোকেরা তাদের কাউকে চিনতে পারে না। তাই ডিরেক্টর এবার বেনজিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। বেনজি তখন স্পষ্ট জানিয়ে দেয় যে তার সাথে ইথানের কোনো কানেকশন নেই, তাই এখানে বেনজিকে ছেড়ে দেওয়া হয়। এরপর সে আবারও গিয়ে তার কাজ করতে থাকে। এমন সময় তার কাছে একটা পার্সেল আসে। পার্সেলের ভেতর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আতিফ আসলামের কনসার্টের 2টা টিকিট ছিল। সেটা দেখে বেনজির মনে কেন যেন সন্দেহ জাগে, তাই সে তৎক্ষণাৎ অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা হয়। আসলে ওইটা ঢাকার কনসার্ট না, পার্সেলের ভেতর মূলত অস্ট্রিয়াতে অনুষ্ঠিত হওয়া বিশাল অপেরার 2টো টিকিট ছিল। তো সেখানে পৌঁছে বেনজি ওই পার্সেলের সাথে থাকা স্মার্ট গ্লাসটা পরে নেয় আর সাথে সাথে ইথান তাকে ওয়েলকাম জানায়। বেনজি তখন বুঝতে পারে ইথানই তাকে ওই পার্সেলটা পাঠিয়েছিল। এরপর ইথান তার ফোনে ওই অচেনা লোকটার স্কেচটা পাঠিয়ে দেয়। সে খবর পেয়েছিল ওই লোকটা সেদিন অপেরায় আসবে, তবে একা এত লোকের ভিড়ে তাকে খোঁজাটা প্রায় অসম্ভব। তাই মূলত সে বেনজিকে সাহায্যের জন্য ডেকে এনেছে। আর তাই বেনজিও তার কথা মতো অপেরায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখে অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্টও সেখানে গিয়েছে। ইথানও সেখানেই ছিল, তবে সে বেনজির সামনে আসে না। ভাইস প্রেসিডেন্টকে সেখানে দেখে ইথান বুঝে যায় সিন্ডিকেটের লোকেরা এবার নিশ্চয়ই বড় কিছু প্ল্যান করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেখানে চিফ গেস্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট থাকায় সিকিউরিটি অনেক বেশি টাইট ছিল। তাহলে সিন্ডিকেটের লোকেরা সেখানে ঢুকবে কিভাবে আর তাদের প্ল্যানই বা এক্সিকিউট করবে কিভাবে? এর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এরপর দেখা যায় বেনজি গিয়ে সেখানকার সার্ভার হ্যাক করে অপেরায় আসা গেস্টদের ছবি চেক করতে শুরু করে ওই অচেনা লোকটাকে খোঁজার জন্য। এরই মাঝে সেখানে একটা সুন্দরী মেয়ে আসে, তবে মেয়েটা অনুষ্ঠানে না গিয়ে সোজা চলে যায় ব্যাক স্টেজে। ঠিক সেই সময় বেনজি সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় একদল লোক ব্যাক স্টেজের দিকে এগোচ্ছে। সে ব্যাপারটা ইথানকে জানালে সে দ্রুত সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে ওই সুন্দরী মেয়েটাকে দেখতে পায়, তবে সেটা আর কেউ নয় বরং লিজা ছিল। সে গিয়ে ভাইস প্রেসিডেন্টের দিকে বন্দুক তাক করে সুযোগের অপেক্ষা করতে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার কাছে বন্দুক এলো কিভাবে? সেটার উত্তর এখনই দিয়ে দিচ্ছি। মূলত লিজা বারান্দায় গিয়ে সেখানকার রেলিং থেকে বন্দুকটা কালেক্ট করে, কেননা অনুষ্ঠানের আগেই তার সঙ্গীরা সেখানে বন্দুকটার সেট করে রেখেছিল। তবে ইথান এই ব্যাপারে জানতো না। সে বেনজির দেখা লোকগুলোকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পায় আরেকজন স্নাইপার বন্দুক লোড করছে। অপেরায় ঢোকার সময় লোকটার হাতে একটা ট্রাইপড ছিল, তবে পরে জানা যায় সেটা ট্রাইপড নয় বরং বন্দুক ছিল। তার নিশানা দেখে ইথান বুঝে যায় সে ভাইস প্রেসিডেন্টকে মারার চেষ্টা করছে, তাই সে লোকটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। তখন সেই অচেনা লোকটা তাদেরকে দেখতে থাকে, কারণ ওই স্নাইপারের চোখের ভেতর ক্যামেরা সেট করা ছিল। এরই মাঝে পুলিশের বেশে থাকা একটা লোক গিয়ে প্রেসিডেন্টের দিকে গান পয়েন্ট করে। একদিকে ওই পুলিশ, অন্যদিকে লিজা। তাহলে কাকে আটকাবে ইথান? সে কনফিউজড হয়ে গিয়েছিল। তখন অনেক ভেবে চিনতে সে প্রেসিডেন্টের হাতেই গুলি করে দেয়, যাতে সিন্ডিকেটের লোকদের টার্গেট মিস হয়ে যায়। তখন পুলিশ লোকটা রাগের মাথায় ইথানকে গুলি করতে গেলে বেনজি হঠাৎ সেখানে পৌঁছে যায় আর পুলিশের বেশে থাকা লোকটার সাথে ফাইট করতে শুরু করে। তখন ইথান সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে।
এদিকে ভাইস প্রেসিডেন্টের গুলি লাগায় পুরো স্টেডিয়ামে হুলস্থুল বেঁধে যায়। তাই লিজা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে চারিদিকে গার্ডেরা ছড়িয়ে পড়েছিল, তাই সে পালানোর কোনো সুযোগই পাচ্ছিল না। এমন সময় ইথান তাকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালাতে শুরু করে। গতবার যেহেতু লিজা তাকে বাঁচিয়েছিল, তাই এবার সে লিজার ঋণ শোধ করছিল। তারা ছাদ থেকে একটা দড়ি বেয়ে খুব কৌশলে বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে এসে এমন একটা ভাব করে যেন তারা কিছুই জানে না। তাদের সামনেই প্রেসিডেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই হঠাৎ গাড়িতে বোম ব্লাস্ট হয়ে প্রেসিডেন্ট সহ সবাই মারা যায়। সেটা দেখে ইথান হতবাক হয়ে যায়। এরই মাঝে বেঞ্জি গাড়ি নিয়ে গিয়ে ইথান এবং লিজাকে তুলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। রাস্তায় ইথান লিজাকে সার্চ করে একটা পেন ড্রাইভ পায়। সেই সাথে এটাও জানতে পারে যে সেদিন ইথানকে বাঁচানোর কারণে তার টিমের লোকেরা তার উপর ক্ষেপে গিয়েছে আর তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে প্রেসিডেন্টকে মারার জন্য। কিন্তু এবারও ইথানের কারণে তাদের সব প্ল্যান ভেস্তে গেল। ইথান তখন ওই অজানা লোকটার স্কেচ দেখিয়ে লিজাকে জিজ্ঞেস করে এই লোকটা কে। লিজা তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলে, তোমার এবং আমার দুজনেরই একই লক্ষ্য, তাই সিন্ডিকেটকে শেষ করতে চাইলে আমাকে ছেড়ে দাও। কিন্তু ইথান তার কথা মানে না। সে বারবার ওই লোকটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে থাকে। লিজা তখন বাধ্য হয়ে গাড়ি থেকে ঝাঁপ দেয় আর বেঞ্জি ইথানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মাঝে সিআইএ ডিরেক্টর অস্ট্রিয়ার প্রেসিডেন্টের উপর অ্যাটাকের বিষয়টা জেনে যায়। তার মনে হচ্ছিল এর পিছনে ইথানের হাত আছে, কারণ ইথানকেও রিসেন্টলি সেখানে দেখা গিয়েছে। তাই সে ইথানকে ধরার জন্য আরও বেশি মরিয়া হয়ে ওঠে। এদিকে ইথান বেঞ্জিকে আবারও দেশে ফিরে যেতে বলে, যাতে তার উপর কারো কোনো সন্দেহ না হয়। কিন্তু বেঞ্জিও নাছোড়বান্দা, সে ইথানের সাথে থেকে তাকে সাহায্য করতে চায়। তাই শেষমেশ ইথান তার কথায় রাজি হয়ে যায় আর তাকে সব কিছুই খুলে বলে। এরপর সিন শিফট হলে দেখা যায় লিজাকে সেই লোকটার কাছে ধরে নিয়ে যাওয়া হয়েছে যাকে ইথান খুঁজে বেড়াচ্ছিল। সে মূলত সিন্ডিকেটের লিডার আর তার নাম হলো লেন, অর্থাৎ লিজাও এই সিন্ডিকেটেরই মেম্বার। তো লেন তার কাছে জানতে চায় যে ইথানের সাথে তার সম্পর্ক কি, সে বারবার কেন তাকে বাঁচিয়ে দিচ্ছে। তখন লিজা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার সাথে ইথানের কোনো সম্পর্কই নেই। তখন লেন লিজাকে দ্রুত ইথানকে খুঁজে বের করতে বলে। লিজা তখন বলে ইথানই তাকে খুঁজে নেবে, সেই ব্যবস্থাই সে করে এসেছে। এদিকে বেঞ্জি লিজার কাছ থেকে পাওয়া পেনড্রাইভটা চেক করলে জানতে পারে সেটা আসলে কোনো পেন ড্রাইভ নয়, সেটা একটা সিক্রেট চিপ, যেটার মাধ্যমে একটা স্পেশাল কম্পিউটার অ্যাক্সেস করা যেতে পারে। হয়তো ওই কম্পিউটারে কোনো স্পেশাল তথ্য আছে, আর সেই কম্পিউটারটা বর্তমানে মরক্কোতে আছে। তাই তারা দুজন এবার রওনা হয় মরক্কোর উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তারা সোজা চলে যায় লিজার কাছে। তবে লিজা তাদেরকে দেখে একটু অবাক হয় না, কারণ সে তো ভালো করেই জানতো যে ইথান তার খোঁজে সেখানে পৌঁছে যাবে। এরপর সে লেনের ব্যাপারে সবকিছু তাদের খুলে বলে। সে এটাও জানায় যে সিন্ডিকেটের একজন মেম্বার তাদের গ্রুপের সব মেম্বারদের ডিটেলস এবং গোপন তথ্য নিয়ে পালিয়ে গিয়েছিল। লেন তাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই লোকটা মারা যায়। আর পরবর্তীতে লেন জানতে পারে ওই তথ্যগুলো মরক্কোর একটা কম্পিউটারে সেভ করে রাখা হয়েছে। মূলত সেটা খোঁজার জন্যই সে লিজাকে মরক্কোতে পাঠিয়েছে। ইথান তখন সেই তথ্য বের করার প্ল্যানিং শুরু করে, কিন্তু লিজা তাকে জানায় যে এই কাজটা একেবারেই অসম্ভব। অনেক চেষ্টার পরেও সে ওই কম্পিউটারের কাছে পৌঁছতে পারেনি, কারণ কম্পিউটারটা ব্রিটিশ কাউন্সিল অফিসে আর্মিদের হাই সিকিউরিটির মধ্যে রাখা। মেইন গেট দিয়ে ছাড়া সেখানে ঢোকার আর কোনো রাস্তা নেই। তাছাড়া কম্পিউটার রুমে অফিসের স্টাফ ছাড়া কেউ ঢুকতে পারে না। সেখানে ঢোকার জন্য স্টাফদের ফিঙ্গারপ্রিন্ট, হাইট, চলার স্টাইল সহ সবকিছু স্ক্যান করা হয়। যদি কোনো রকম এদিক ওদিক হয় তাহলে তৎক্ষণাৎ হাই ভোল্টেজের লেজার বিমের মাধ্যমে তাকে মেরে ফেলা হবে। অর্থাৎ নকল স্টাফ সেজে সেখানে ঢোকার কোনো উপায়ই নেই। তাই ইথান এবার জানতে চায় যে সেখানে ঢোকার আর কোনো উপায় আছে কিনা। লিজা তখন জানায় আর কোনো উপায় নেই, কারণ প্রত্যেকটা স্টাফের ডিটেলস এবং আইডি আগে থেকেই কম্পিউটারে স্টোর করা আছে। তাই তাদের বাইরের কেউ গেলেই ধরা পড়ে যাবে। তখন ইথানের মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে। সে জানতে চায় স্টাফদের তথ্যগুলো কোথায় স্টোর করে রাখা হয়। লিজা বলে পানির নিচের একটা ট্যাঙ্কারের ভেতর থাকা সার্ভারে। তখন ইথান প্ল্যান বানায় যে সে ওই ট্যাঙ্কারে গিয়ে একজন স্টাফের সাথে বেঞ্জির তথ্যগুলো বদলে দেবে, আর বেঞ্জি স্টাফ সেজে ভেতরে গিয়ে কম্পিউটার থেকে তথ্য বের করে আনবে। তবে প্ল্যান বানানোটা যত সহজ ছিল, কাজটা ততই কঠিন ছিল। কিন্তু ইথানকে দমানো তো তার থেকেও কঠিন। তো পরদিন তারা পৌঁছে যায় সেই বিল্ডিংয়ের কাছে। তারা বাইরে একটা নেটওয়ার্ক জ্যামার লাগিয়ে বিল্ডিংয়ের ছাদে চলে যায়। এরই মাঝে বেঞ্জি স্টাফ সেজে চলে যায় মেইন গেটে। সেখানে গার্ডরা তার আইডি চেক করতে গেলেই বেঞ্জি ওই জ্যামারটা অন করে দেয়। তখন নেটওয়ার্ক ইস্যুর কারণে কার্ডটা আর চেক করা যায় না। ততক্ষণে ইথানরা সিলিং ভেঙে ভিতরে চলে আসে। এরপর বেঞ্জিকে সিগন্যাল দিলে সে জ্যামার অফ করে দেয়। তখন গেট খুলে গেলে সে অনায়াসে ভিতরে চলে আসে। এরপর শুরু হয় আসল খেলা। ইথান পানির হেভি ফ্লোর মধ্য দিয়ে ট্যাঙ্কারের ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জায়গাটা এত ভয়ঙ্কর দেখাচ্ছিল যে কোনো মানুষ সেখানে যাওয়ার সাহস দেখাবে না। কিন্তু ইথানের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। তবে লিজা তাকে স্মরণ করিয়ে দেয় যে তার কাছে মাত্র 3 মিনিট সময় থাকবে।
সে পানির ফ্লো বন্ধ করার পর মাত্র 3 মিনিটের মধ্যে আবারও সেটা চালু হয়ে যাবে। তখন আর ইথান পালানোর কোনো সুযোগ পাবে না। এত রিস্ক থাকার পরেও ইথান পানিতে ঝাঁপ দেয় আর লিজা দ্রুত পানির ফ্লো বন্ধ করে দেয়। এদিকে ইঞ্জিনিয়াররা হঠাৎ দেখতে পায় তাদের সিস্টেম অটোমেটিক্যালি রিস্টার্ট নিচ্ছে। তারা মনে করে এটা হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম, তাই তারা সেটা ঠিক করার চেষ্টা শুরু করে। এই কাজে তাদের বড় জোর 3 মিনিট সময় লাগতো, আর সেই 3 মিনিটের কথাই লিজা বলেছিল। তো ইথান ওই ট্যাঙ্কারে ঢুকে তাদের টার্গেট করা আইডি নাম্বার খুঁজতে শুরু করে। তখন সে দেখতে পায় কিছু স্পেশাল ডিভাইস পানির ভেতর ঘুরে বেড়াচ্ছে। হয়তো সেগুলোর মাধ্যমে ওই জায়গাটা মনিটর করা হচ্ছিল। সেগুলোকে অ্যাভয়েড করে ইথান খুব কষ্টে সেই আইডি নাম্বার খুঁজে বের করে। তবে তথ্য এক্সচেঞ্জ করার আগেই একটা ডিভাইসের ধাক্কায় তার হাতে থাকা চিপটা পানিতে পড়ে যায়। এদিকে বেনজিও ভয়ে ভয়ে কম্পিউটার রুমের দিকে যেতে শুরু করে। এরই মাঝে ইথান অনেক কষ্টে সেই চিপটা কালেক্ট করে সার্ভার ইনস্টল করে দেয়। কিন্তু এসবের মাঝে অনেকটা সময় পার হয়ে যায়। ইথানের অক্সিজেন লেভেল কমে আসতে থাকে, তাই সে দ্রুত ওই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু অক্সিজেনের ঘাটতিতে সে অজ্ঞান হয়ে যায়। এরই মাঝে ইঞ্জিনিয়াররাও সার্ভার ঠিক করে ফেলে এবং পানির ফ্লো আবার শুরু হয়ে যায়। সেটা দেখে লিজা ভীষণ ঘাবড়ে যায়। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিচে চলে যায় ইথানকে বাঁচানোর জন্য। সে অনেক কষ্টে ইথানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সফল হয়। ততক্ষণে বেনজিও ওই কম্পিউটার থেকে তথ্যগুলো বের করে নিয়ে সোজা ইথানদের কাছে চলে আসে। ইথানের অবস্থা তখনও বেশ খারাপ ছিল, তবে বেনজি ঠিকঠাকভাবে তার কাজটা করতে পেরেছে দেখে সে খুশি হয়ে যায়। এমন সময় হঠাৎ লিজা বেনজিকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে পেনড্রাইভটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ইথান অনেক দুর্বল থাকায় লিজাকে ধরতে পারে না। লিজার সঙ্গীরা বাইরে তখন অপেক্ষা করছিল। লিজা তাদের সাথে পালাতে শুরু করে। ইথানও ততক্ষণে বেনজিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের একটু দেরি হয়ে যায়। তখন ইথানরা ওই অবস্থায় লিজার পিছনে ছুটতে শুরু করে। এরই মাঝে উইলিয়াম আর লুথারও লিজাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা সেখানে কিভাবে পৌঁছালো। আসলে উইলিয়াম লুথারকে বুঝিয়ে শুনিয়ে লিজার তথ্য বের করে নিয়েছিল। উইলিয়াম থেকে বুঝিয়েছিল যে সিআইএ ডিরেক্টর ইথানকে খুঁজে বেড়াচ্ছে, হাতে পেলেই তাকে মেরে ফেলবে, তাই ইথানকে তাদের দ্রুত খুঁজে বের করতে হবে। তবে লুথার ভালো করেই জানতো ইথান নিজে ধরা না দিলে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, তাই সে লিজা এবং লেনকে খুঁজতে শুরু করে, কারণ তাদের কাউকে হাতে পেলে ইথানকেও পাওয়া যাবে। আর ঘটনাক্রমে তারা আগে লিজার তথ্য পেয়ে যায়, তাই তাকেই ফলো করতে শুরু করে। একটা পেনড্রাইভের পেছনে এতগুলো মানুষ ছুটছে, শেষমেশ জয়টা কার ভাগ্যে জুটবে সেটা সময়ই জানে। যাই হোক, লিজারা সবাই বাইকে করে যাচ্ছিল, তাই তারা অলিগলি উঁচু নিচু কোনো কিছুরই তোয়াক্কা করে না। তারা জানতো ইথান গাড়ি নিয়ে ওই রাস্তায় তাদেরকে ফলো করতে পারবে না, তাই মূলত তারা ইচ্ছাকৃত বাইক নিয়ে এসেছিল। তবে ইথান যে কি জিনিস সেটা তারা বুঝতে পারেনি। সে ওই উঁচু নিচু রাস্তায় গাড়ি নিয়ে তাদের ধাওয়া করতে থাকে, কিন্তু এসবের মাঝে বেচারা বেনজির অবস্থা খারাপ হয়ে যায়। এমন সময় হঠাৎ উইলিয়ামের গাড়ির সাথে তাদের গাড়িটা ধাক্কা খায়। ইথান তাকে দেখে একটু ঘাবড়ে যায়, তবে তাকে পাত্তা না দিয়ে আবারও লিজার পিছনে ছুটতে শুরু করে। এদিকে উইলিয়াম লিজাকে রেখে এবার ইথানের পিছনে ছোটা শুরু করে, কারণ সে ইথানের জন্যই গিয়েছিল। এরই মাঝে আবার লিজার সঙ্গীরা ইথানের উপর অ্যাটাক করলে তাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তবে সৌভাগ্যবশত কারও কোনো ক্ষতি হয় না। ইথান যখন গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছিল, তখনই হঠাৎ লিজার এক সঙ্গী তাকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে। ঠিক সেই সময় উইলিয়াম গাড়ির ধাক্কায় লোকটাকে উড়িয়ে ইথানকে বাঁচিয়ে নেয়। এরপর ইথান কোনো মতে গাড়ি থেকে বেরিয়েই আবারও লিজার পিছনে ছুটতে শুরু করে। উইলিয়াম সেটা দেখে অবাক হয়ে যায়, একটা মানুষের এত এনার্জি থাকে কিভাবে। যাই হোক, ইথান সবার অ্যাটাক থেকে বেঁচে লিজাকে ফলো করছিল। এরই মাঝে হঠাৎ লিজা নিজেই তার সামনে দাঁড়ায়। তখন ইথান নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাইক থেকে পড়ে যায়। এরপর লিজা ওই বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এত কষ্টের পরেও লিজাকে ধরতে না পারায় ইথানের মন খারাপ হয়ে যায়, কারণ লিজার পাশাপাশি সিন্ডিকেটের তথ্য তাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। তখন বেনজি এসে তার মন ভালো করে, কারণ সে ওই পেনড্রাইভ থেকে সব তথ্য তার পেনড্রাইভে কপি করে নিয়েছিল। তো এখন তাদের মূল কাজ হলো সিন্ডিকেটের লিডার লেনের কাছে পৌঁছানো, তাই তারা সেই কাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে লিজা ওই পেনড্রাইভটা নিয়ে লেনের বদলে চলে যায় ব্রিটিশ পুলিশ চিফের কাছে। তখন জানা যায় লিজা মূলত একজন সিক্রেট এজেন্ট, যাকে লেনের কাছে পাঠানো হয়েছিল তার বিরুদ্ধে তথ্য জোগাড় করার জন্য। তবে ড্রাইভটা চুরি হয়ে যাওয়ার কারণে বেচারিকে এত ঝামেলা পোহাতে হয়। শুধু তাই নয়, ইথানকে বাঁচানোর কারণে লেনও এখন তাকে সন্দেহ করছে, তাই সে আর লেনের কাছে ফিরে যেতে চায় না। কিন্তু চিফ তাকে লেনের কাছে যাওয়ার জন্য জোর করতে থাকে। সে বলে তার ইথানকে মেরে ফেলা উচিত, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। এটা শুনে লিজা অবাক হয়ে যায়, একজন এজেন্ট আরেকজন এজেন্টকে কিভাবে মারতে পারে। তখন চিফ বলে ইথান আর এখন এজেন্ট নেই, তাই তাকে মেরে ফেললেও কিছু যায় আসে না। লিজা তার কথা মানতে পারে না। তখন চিফ তাকে হুমকি দেয় যে লিজা তার কথা মতো কাজ না করলে সে লিজাকে সিআইএর হাতে তুলে দেবে, আর লিজা যে তার হয়ে কাজ করে সেটাও অস্বীকার করবে। সিক্রেট এজেন্ট হওয়াতে লিজার পরিচয় তেমন কেউ জানত না, তাই সিআইএর হাত থেকে বাঁচার কোনো উপায় তার থাকবে না।
সেই ভয়ে লিজা চিফের কথা মেনে নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিফ হঠাৎ ইথানকে মারার জন্য এত জোর দিচ্ছে কেন? আর লিজাকেও বা জোর করে লেনের কাছে পাঠানোর মানে কি? এর পেছনেও একটা রহস্য আছে, যেটা আমরা সামনেই জানতে পারবো। এরপর লিজা পেনড্রাইভটা লেনের কাছে নিয়ে গেলে লেন সেটা চেক করে জানতে পারে পেনড্রাইভটা একদম খালি। তখন সে লিজার উপর বেশ ক্ষেপে যায়। লিজা ব্যাপারটা জেনে অবাক হয়ে যায়। তার মানে হচ্ছিল ইথানরা তার সাথে চিটিং করেছে। তাই সে ইথানের সাথে দেখা করতে চলে যায়। সেখানে ইথান লিজার সাথে কথা বলছিল, আর তার বন্ধুরা আড়াল থেকে তাদের উপর নজর রাখছিল। তো লিজা ইথানকে জিজ্ঞেস করে যে সে কেন খালি পেনড্রাইভ দিয়েছে। সেটা শুনে ইথান একটু অবাক হয়, কারণ তার জানা মতে পেনড্রাইভ তো খালি ছিল না। তাই সে লিজার কাছে জানতে চায় যে সে ওই পেনড্রাইভটা কোথাও রেখেছিল বা কাউকে দিয়েছিল কিনা। লিজার তখন চিফের কথা মনে পড়ে। মূলত চিফ তার পাশে একটা নিউজ পেপারের মধ্যে তার ফোনটা লুকিয়ে রেখেছিল। সেটাতে একটা স্পেশাল সফটওয়্যার ইনস্টল করা ছিল, যার মাধ্যমে কোনো কানেকশন ছাড়াই কোনো ডিভাইস অ্যাক্সেস করা যায়। তো লিজা যখন পেনড্রাইভটা নিউজ পেপারের উপর রাখে, তখন চিফ সেটার অ্যাক্সেস পেয়ে যায়। আর লিজা চলে যাওয়ার পর পেনড্রাইভের সব তথ্য সে ডিলিট করে দেয়। ইথানের কথা শুনে লিজা বুঝতে পারে সে অনেক বড় একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাই সে ইথানকেও সাবধান করে দেয় যে তারা সুযোগ পেলে ইথানকেও ছাড়বে না। লিজা তাকে বোঝায় যে তারা দেশের জন্য যতই কষ্ট করুক না কেন, কখনোই সেটার মূল্যায়ন পাবে না, বরং কোনো বিপদে পড়লে তাদের থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে। তাই সে সবকিছু ছেড়ে ইথানের সাথে দূরে কোথাও পালিয়ে যেতে চাচ্ছিল। ইথান তখন দোটানায় পড়ে যায়। তখন তার মাথায় আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে লেনকে খালি পেনড্রাইভ দেওয়া মাত্রই তার তো লিজাকে মেরে ফেলার কথা, তাহলে এখনো সে লিজাকে কেন বাঁচিয়ে রেখেছে? তখন সে কৌতূহলবশত লিজার কাছে জানতে চায় যে লেন তার জন্য কোনো মেসেজ পাঠিয়েছে কিনা। লিজা তখন একটা ফোন বের করে তার সামনে রাখে, তবে সে জানতো না ওই ফোনে কি আছে। ইথান সেই ফোনে একটা ভিডিও দেখতে পায়। সেখানে দেখা যাচ্ছিল লেনের লোকেরা বেঞ্জিকে কিডন্যাপ করে নিয়েছে, আর তাদের সাথে বেঞ্জি সেজে যে লোকটা ঘুরে বেড়াচ্ছিল সে আসলে সিন্ডিকেট মেম্বার ডক্টর মুন ছিল। ইথানের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। তারা বুঝতেই পারেনি কখন এসব হলো। তারা সবাই ডক্টর মুনকে ধরার চেষ্টা করে, কিন্তু লোকটা তাদের হাত ফসকে পালিয়ে যায়। এরপর দেখা যায় লেন ইথানকে ফোন করে হুমকি দেয় যে বেঞ্জিকে বাঁচাতে হলে তাকে ওই রেড বক্সটা আনলক করে লেনের কাছে পৌঁছে দিতে হবে। এখন এই রেড বক্সের কথাটা আপনাদের বলি। আসলে ইথানরা কাউন্সিল থেকে যে ড্রাইভটা উদ্ধার করেছিল সেটাতে লেনের টিমের তথ্য ছিল না, সেটা ছিল একটা রেড বক্স। ব্রিটিশ সরকার নিজেদের জরুরি ডকুমেন্ট এবং ব্যাংক ডিটেলস সিকিউর করার জন্য রেড বক্স ব্যবহার করত, যার অ্যাক্সেস ছিল শুধুমাত্র ব্রিটিশ প্রেসিডেন্টের কাছে। রেড বক্সটা আনলক করতে প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা এবং ভয়েস স্ক্যান করতে হতো, যেগুলো ছাড়া কোনোভাবেই সেটা ওপেন করা যাবে না। অর্থাৎ লেন এখন ইথানকে ইনডিরেক্টলি প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে বলছিল। কাজটা রিস্কি হবে জেনেও বেঞ্জিকে বাঁচানোর জন্য ইথান রাজি হয়ে যায়। তবে এই রেড বক্সে আসলে কি আছে সেটা ইথান নিজেও জানতো না। তাই উইলিয়াম থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বেঞ্জিকে বাঁচানোর আর কোনো উপায় তাদের হাতে ছিল না। তাই শেষমেশ সবাই প্রেসিডেন্টকে কিডন্যাপ করার প্ল্যানিং শুরু করে। তো সেদিন সন্ধ্যায় সিআইএ ডিরেক্টর পৌঁছে যায় ব্রিটিশ প্রেসিডেন্টের সাথে দেখা করতে। তখন উইলিয়াম তাকে রিসিভ করে। মূলত সে সুযোগ বুঝে ডিরেক্টরকে ফোন করে ইথানের প্ল্যানিং জানিয়েছিল। তাহলে কি উইলিয়াম নিজের বন্ধুদের সাথে গাদ্দারি করল? সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো তারা গিয়ে প্রেসিডেন্টকে পার্সোনালি ডেকে নিয়ে সিন্ডিকেটের বিষয়ে জানায়। ডিরেক্টর তাকে বোঝানোর চেষ্টা করে যে ইথান একজন পলাতক এজেন্ট, সে সিন্ডিকেট নামে একটা মন গড়া গ্যাংয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে। প্রেসিডেন্ট তখন পুলিশ চিফের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। চিফ সেটা দেখে ঘাবড়ে গিয়ে বলে সিন্ডিকেটের কোনো অস্তিত্বই নেই। কিন্তু উইলিয়ামের কাছে ব্যাপারটা কেন যেন সন্দেহজনক মনে হয়। তাই সে প্রেসিডেন্টের কাছে জানতে চায় যে সে লেন নামে কাউকে চেনে কিনা। তখন প্রেসিডেন্ট এক ভয়ঙ্কর রহস্য ফাঁস করে। মূলত পুলিশ চিফ একটা স্পেশাল টিম গঠন করতে চেয়েছিল, যাদের কাজই হবে ব্রিটিশ শত্রুদেরকে নির্দ্বিধায় হত্যা করা। সোজা কথায় বলতে গেলে চিফ একদল কিলিং মেশিন অ্যাপয়েন্ট করতে চাচ্ছিল। তার কথা অনুযায়ী ওই লোকগুলো দেশের সুরক্ষা আরও নিশ্চিত করবে। সে ওই টিমের নাম দিতে চেয়েছিল সিন্ডিকেট, কিন্তু প্রেসিডেন্ট তখন তাকে অ্যাপ্রুভাল দিতে রাজি হয়নি। কারণ ওই লোকগুলোকে যেমন দেশের প্রোটেকশনের জন্য ব্যবহার করা যেতে পারে, তেমনি দেশের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে। তাই পুলিশ চিফ বাধ্য হয়ে সিন্ডিকেটের আইডিয়া বাদ দিয়ে দেয়। কিন্তু সে যে লুকিয়ে লুকিয়ে সিন্ডিকেটকে অ্যাক্টিভ করে দিয়েছে আর তারা দেশের বিরুদ্ধেই কাজ করতে শুরু করেছে, এই ব্যাপারটা প্রেসিডেন্টের জানা ছিল না। সিআইএ ডিরেক্টর এগুলো শুনে হতভম্ব হয়ে যায়। ইথান হয়তো নিজের টিমকে বাঁচানোর জন্য মিথ্যা গল্প বানাতে পারে, কিন্তু প্রেসিডেন্ট তো আর মিথ্যা বলবে না। তাই ডিরেক্টর এবার নিজের ভুল বুঝতে পারে। এমন সময় পুলিশ চিফ হঠাৎ প্রেসিডেন্টের বুকে গুলি করে দেয়। সেটা দেখে ডিরেক্টর হতবাক হয়ে যায়। তখন জানা যায় তাদের সাথে এতক্ষণ পুলিশ চিফ সেজে যে লোকটা ছিল সেটা আসলে ইথান। সে উইলিয়ামের সাথে মিলে একটা প্ল্যান করেছিল যাতে দ্রুত প্রেসিডেন্টের কাছে পৌঁছতে পারে। আর ওই গুলিটাও আসল ছিল না, সেটা অজ্ঞান করার ওষুধ ছিল মাত্র। তো এরপর তারা দ্রুত প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা এবং ভয়েস স্ক্যান করে রেড বক্সটা ওপেন করে ফেলে। এমন সময় হঠাৎ আসল চিফ সেখানে পৌঁছে যায়।
কিন্তু সেই কিছু করার আগেই ইথান তার গায়ে অজ্ঞান হওয়ার মেডিসিনটা ইনজেক্ট করে দেয়। অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে ইথান তার কাছে সিন্ডিকেটের ব্যাপারে জানতে চাইলে সে সবকিছু স্বীকার করে নেয়। সে বলে প্রেসিডেন্টের কথা অমান্য করে সে সিন্ডিকেট ঠিকই বানিয়েছিল, কিন্তু লেন তাকে ধোঁকা দিয়ে সেটা নিজের করে নিয়েছে। সেটা শুনে ফাইনালি ডিরেক্টর বুঝতে পারে যে ইথানকে সন্দেহ করাটা তার উচিত হয়নি। তখন ইথান ডিরেক্টরকে ওই মেডিসিনের অ্যান্টিডট দিয়ে তাকে হিরো বানিয়ে দেয়, কেননা সে যাতে এটা প্রমাণ করতে পারে যে পুলিশ চিফের রহস্য ফাঁস হওয়াতে সে প্রেসিডেন্টের উপর অ্যাটাক করেছিল। কিন্তু ডিরেক্টর পরবর্তীতে প্রেসিডেন্টকে বাঁচিয়েছে, আর এতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। ডিরেক্টর তখন বোকার মতো অ্যান্টিডটটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, আর ইথানরা সেখান থেকে বেরিয়ে যায়। এরই মাঝে লেন ইথানকে ফোন করে কাজের আপডেট জানতে চাইলে ইথান বলে সে ওই রেড বক্স নিয়ে তাদের কাছেই যাচ্ছে। লুথার তখন তাকে সাবধান করে দেয় যে রেড বক্সটা কোনোভাবেই যেন লেনের হাতে না পড়ে। মূলত ওই রেড বক্সে প্রেসিডেন্টের নামে $2.4 বিলিয়ন ডিটেলস ছিল, যেটা সিন্ডিকেট অ্যাক্টিভ করার জন্য তাকে ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট তো সিন্ডিকেট চালু করতে রাজি হয়নি, আর ওই টাকার ব্যাপারে প্রেসিডেন্ট জানতও না, কারণ সেটা একটা সিক্রেট অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তবে লেন এখন ওই টাকাগুলো হাসিল করতে চাচ্ছিল যাতে সিন্ডিকেটকে আরও বেশি শক্তিশালী করা যায়। তো লেন ইথানকে একটা অ্যাড্রেস দিয়ে তার লোকদের হাতে রেড বক্সটা পৌঁছে দিতে বলে। সেখানে গিয়ে ইথান দেখে লেন বেনজি আর লিজাকে পাঠিয়েছে রেড বক্স নেওয়ার জন্য। লেন বেনজির বডিতে বোম আর চোখের লেন্সে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যাতে ইথান কোনো চালাকি করতে না পারে। সেটা বুঝতে পেরে ইথান লেনের সাথে একটা ডিল করে। সে বেনজিকে ছেড়ে দেওয়ার বদলে লেনকে $50 মিলিয়ন দিতে চায়। লেন তৎক্ষণাৎ তার অ্যাকাউন্ট চেক করে দেখে তার অ্যাকাউন্টে $50 মিলিয়ন অ্যাড হয়ে গিয়েছে। তখন সে বুঝে যায় ওই টাকার রহস্য ইথান জেনে গিয়েছে, তাই সে এবার বেনজির মাধ্যমে ইথানের কাছে রেড বক্সটা চায়। তখন ইথান তাকে শর্ত দেয় যে সে যদি বেনজিকে ছেড়ে দেয় তাহলেই রেড বক্স তাকে দিয়ে দেবে। লেন তখন খুব টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছিল না ইথানের কথায় বিশ্বাস করা উচিত হবে কিনা, কিন্তু রেড বক্সটাও তার খুব দরকার ছিল। তাই সে বাধ্য হয়ে বেনজির বোম ডিঅ্যাক্টিভ করার কোডটা বলে দেয়। সেটা দেখে সিন্ডিকেটের বাকিরা তখন ইথানের উপর অ্যাটাক করতে এগিয়ে আসে। তখন ইথান লিজাকে বলে দেয় যে সিন্ডিকেটের লোকেরা তাকে ধরতে আসলে লিজা যেন তাকে গুলি করে দেয়, তাহলে রেড বক্সের রহস্য লেন আর জানতে পারবে না। লিজা তখন তার কথা মতো তাকে গান পয়েন্টে নিয়ে সবাইকে ভয় দেখাতে শুরু করে। এরপর ইথান বেনজিকে সেখান থেকে সরিয়ে দিয়ে লিজার সাথে মিলে সিন্ডিকেটের লোকদের উপর অ্যাটাক করতে শুরু করে। একটা পর্যায়ে তারা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু লেনের লোকেরা তাদের পিছু ছাড়ে না। তাই তারা দুজন দুদিকে ভাগ হয়ে গিয়ে লেনের লোকদের সাথে ফাইট করতে থাকে। এরই মাঝে ডক্টর মনু চলে আসে লিজার সামনে। তাদের দুজনের মধ্যেও তুমুল যুদ্ধ শুরু হয়। এদিকে ইথানের সামনে চলে আসে লেন নিজেই। ইথানকে দেখা মাত্রই লেন তার উপর গুলি চালাতে শুরু করে। তখন ইথান দৌড়ে গিয়ে একটা গ্যারেজের বেসমেন্টে লুকিয়ে পড়ে, কিন্তু এতেও সে লেনের হাত থেকে মুক্তি পায় না। লেনও তার পিছন পিছন বেসমেন্টে নেমে যায়। ইথানকে ধরতে পেরে সে বেশ খুশি ছিল, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে সে ইথানকে নয়, বরং ইথান তাকে ধরেছে। ইথান তাকে একটা অদৃশ্য কাচের দেয়ালে আটকে দিয়েছিল, ঠিক যেমনভাবে মুভির শুরুতে ইথানকে সে মিউজিক রুমে আটকে দিয়েছিল। লেন বুঝে যায় তার আর পালানোর কোনো উপায় নেই। সে তাই ইথানের উপর গুলি চালায়, কিন্তু কাঁচগুলো বুলেট প্রুফ হওয়ার কারণে ইথানের কোনো ক্ষতি হয় না। এরপর ওই কাচের রুমের ভেতরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়, আর সেই গ্যাসের কারণে লেন ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে তুলে দেওয়া হয় ব্রিটিশ পুলিশের হাতে। এরপর লিজা সেখান থেকে চলে যায়। ইথান তাকে ছাড়তে চাচ্ছিল না, কারণ তারা দুজনই দুজনকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু এজেন্টদের জন্য তো ভালোবাসা নিষেধ ছিল, তাই তাদের আলাদা হয়ে যেতে হয়। সেখান থেকে সবাই হেডকোয়ার্টারে ফেরার পর সিআইএ ডিরেক্টর নিজের কমিটির কাছে আবারও আইএমএফকে অ্যাক্টিভ করার অনুরোধ করে। তখন কমিটির লোকেরা অবাক হয়ে যায়। তারা ডিরেক্টরকে জিজ্ঞেস করে সে নিজেই আইএমএফ বন্ধ করে এখন আবার অ্যাক্টিভ করতে চাচ্ছে কেন। তখন ডিরেক্টর জানায় সে কখনো আইএমএফ বন্ধ করেনি, সে শুধু সিন্ডিকেটের রহস্য ফাঁস করার জন্য বন্ধ করার নাটক করেছিল। কমিটির লোকেরা তখন উইলিয়ামের কাছে এই ব্যাপারে জানতে চাইলে সে জানিয়ে দেয় সেক্রেটারির পারমিশন ছাড়া সে কিছুই বলতে পারবে না। তখন কমিটি থেকে সিআইএ ডিরেক্টরকেই আইএমএফ এর সেক্রেটারি বানিয়ে দেওয়া হয়। সেটা শুনে উইলিয়ামরা দুজনই খুশি মনে বেরিয়ে আসে, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আসলে এই ধরনের গল্প নিয়ে কিছু বলারও থাকে না। শুধু এটাই বলবো, মাঝে মধ্যে অন্যায়কে হারানোর জন্য নিয়ম বহির্ভূত কাজ করতে হয়, তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে নিজে কোনো অন্যায় যেন না করে বসি। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন।